হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM ইংলিশ। অনেক দিন পরে ভিডিও করতে হচ্ছে আমার কিছু অসুবিধার জন্য। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট ইয়েস আই ক্যান অ্যাসিওর ইউ ফ্রম নাও অনওয়ার্ডস আমি আবার ঠিকঠাক করে হয়তো ভিডিও করতে পারবো। সো আমরা শুরু করেছিলাম টেন্স দিয়ে, এবং এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফিউচার টেন্স, এবং ফিউচার টেন্সের এটি ফার্স্ট পার্ট। ওকে, সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সি দ্যাট আমরা কী কী শিখতে চলেছি ভিডিও থেকে। সো আমরা দেখে নিই। নাম্বার ওয়ান যেটি আমরা পড়বো সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স। নাম্বার টু, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড নাম্বার থ্রি, দ্যাট ইজ নিয়ার ফিউচার। রাইট? সো এই তিনটি জিনিস আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। বাট বিফোর আই স্টার্ট উইথ ইট, ইফ ইউ আর রিয়েলি নিউ ইন মাই ভিডিও, প্রথম নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, এনিথিং দ্যাট ইউ উড লাইক টু ডু ফর উইথ দ্যাট। So, let's begin. তো আমরা শুরু করছি সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে। তো আগে জানতে হবে যে হোয়াট ইজ সিম্পল ফিউচার টেন্স, রাইট? ফিউচার ইনডিফিনিট টেন্স হলো যে এমন টেন্স যেটি বলা হচ্ছে যে এমন কোনো কাজ বা ঘটনা যেটা ভবিষ্যতে ঘটবে বোঝায়। ঠিক আছে? অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। এই সাধারণ ভবিষ্যৎকালের মধ্যে বোঝাচ্ছে যে কোনো কাজ, যে কোনো ঘটনা যেটা আগামীতে করা হবে বা ঘটবে, সেটিকে আমরা বলবো সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? তো এই টেন্সে যে ধরনের সেন্টেন্সগুলো আমরা নর্মালি বলি বাংলাতে, যেমন তার মধ্যে দুই একটি উদাহরণ দিয়ে থাকি। যেমন ধরো যে আমি বললাম যে আমি একটি নতুন গাড়ি কিনবো। আমি একটি নতুন গাড়ি কিনবো। সেকেন্ডলি আমি বলতে পারি যে তারা আগামীকাল এখানে আসবে। তারা আগামীকাল এখানে আসবে। অথবা 3 নম্বর সেন্টেন্সটি ধরো যে সে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ঠিক আছে? এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইউজ করছি ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার দেখতে হবে যে কিভাবে সেন্টেন্সটিকে স্ট্রাকচার করতে হবে, অর্থাৎ হাউ টু মেক এনি ফিউচার ইনডেফিনিট টেন্স কাইন্ড অফ সেন্টেন্স। সো লেটস সি দ্য স্ট্রাকচার। দেখো, যখন তুমি ইউজ করছো কিভাবে লিখতে হয় সেটি প্রথমে তোমাকে লিখতে হবে প্রথমে সাবজেক্ট। প্রথমে ইউজ করতে হবে সাবজেক্ট, রাইট? সাবজেক্ট অনুসারে তারপর লিখতে হবে শ্যাল, অথবা ইউজ করতে হবে আমাকে উইল। শ্যাল অথবা উইল সাবজেক্টের সঙ্গে। তারপরে আমি লিখব ভার্বের ফার্স্ট ফর্ম, মিনস ভার্বের মেন ফর্ম। যে কোনো যে ভার্বটি রয়েছে, যেমন খাওয়া, সাপোজ ইট, তো আমাকে লিখতে হবে ইট। যাওয়া মিনস গো, তো লিখতে হবে গো, রাইট? সো ফার্স্ট ফর্ম। এবং সর্বশেষে লিখতে হবে অবজেক্ট। সো এটি হচ্ছে বাক্যের গঠন। সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল, তারপরে লিখবো আমরা ভার্বের ফার্স্ট ফর্ম, এবং সবশেষে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? এবার দেখিনি যে কোথায় শ্যাল অথবা উইল বসে। আই হোপ এভরিবডি নোজ ইট ভেরি ওয়েল। তবুও বলে দিই যে আমরা একমাত্র ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই, এবং ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার অর্থাৎ উই, এই দুটির ক্ষেত্রে আমরা নর্মালি ইউজ করি হচ্ছে শ্যাল, রাইট? এইগুলি বাদ দিয়ে, অর্থাৎ আই সাবজেক্ট বাদ দিয়ে যে কোনো জায়গায় যখন তুমি ইউজ করছো সেখানে তোমাকে ইউজ করতে হচ্ছে উইল, রাইট? সো নর্মালি উই ইউজ শ্যাল অ্যালং উইথ আই অথবা উই। কখনো কখনো আমরা আই অথবা উই এর সঙ্গে উইল ইউজ করি, শ্যাল ইউজ না করে উইল ইউজ করি। কখন ইউজ করি? যখন আমরা কোনো কিছু এমফাসাইজ করতে চাই, ডিটারমিনেশন টাইপ কোনো কিছু বলতে চাই, অর্থাৎ করবই, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কিছু একটা বিষয় বা জোর দিয়ে আমরা এমফাসাইজ করছি, সেই ক্ষেত্রে আমরা শ্যাল না লিখে তখন কিন্তু আমরা উইল লিখতে পারি আই অথবা উই এর সঙ্গে, রাইট? সো এবার দেখিনি যে কিভাবে আমরা সেন্টেন্সগুলিকে লিখছি। সো উদাহরণস্বরূপ আমার কাছে দুটি সেন্টেন্স রয়েছে যেগুলিকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে লিখব। দেখো, প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমি একটি নতুন গাড়ি কিনবো। খুব ইজি একটি সেন্টেন্স, আমি একটি নতুন গাড়ি কিনবো। সাবজেক্ট হচ্ছে আমি, সো আই। ওকে, তো ইউজ করতে পারি আমি শ্যাল অথবা উইল। ইউজ করলাম আমি আই শ্যাল, রাইট? এবার হচ্ছে ভার্বটি হচ্ছে কেনা, কিনবো, অর্থাৎ এখানটা ভার্বের মেইন ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ আই শ্যাল বাই, BUY। আই শ্যাল বাই, কি কিনবো? একটি নতুন গাড়ি, আ নিউ কার, রাইট? সো আই শ্যাল বাই আ নিউ কার, এটি হয়ে গেল ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স।
এবার ধরো তুমি এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ তৈরি করছো, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তাহলে কি করতে হবে? সবসময় খেয়াল করতে হবে যখনই প্রশ্নবোধক করছো তখনই যে এই অংশটি রয়েছে শ্যাল অথবা উইল, যাকে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করছি এখানটায়, এটিকে আমরা ইউজ করব কোথাতে? একদম সাবজেক্টের আগের অংশে। ঠিক আছে? অর্থাৎ প্রথমে তোমাকে লিখতে হবে হচ্ছে শ্যাল, তারপর লিখতে হবে আই, তারপর লিখতে হবে বাই আ নিউ কার কোশ্চেন মার্ক, রাইট? তো এখানে ইউজ করলাম প্রথমে শ্যাল, তারপরে আই বাই আ নিউ কার, হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এইটিকে আমরা প্রশ্নবোধক বাক্য করলাম। সেকেন্ড যে সেন্টেন্সটা রয়েছে সেটি দেখো, তারা আগামীকাল এখানে আসবে। খুব ইজি সেন্টেন্স, তারা আগামীকাল এখানে আসবে। সাবজেক্ট হচ্ছে তারা, অর্থাৎ লিখলাম দের সঙ্গে আমরা ইউজ করব হচ্ছে উইল, রাইট? শুধু বলেছি আই অথবা উই এর সঙ্গে ইউজ হয় শ্যাল, বাদ বাকি সর্বত্র ইউ হ্যাভ টু ইউজ উইল। তো দে উইল, ওকে। তারপরে ইউজ করতে হবে আমাকে আসবে, আসা ইংরেজি হচ্ছে কাম, দে উইল কাম। কোথায় আসবে? এখানে আসবে, কাম হিয়ার। কবে আসবে? আগামীকাল, টুমরো, রাইট? সো দে উইল কাম হিয়ার টুমরো, এটি হলো সেন্টেন্স। একই রকম ভাবে তুমি যদি এটিকে নেগেটিভ করতে চাও তাহলে কি করতে হবে? একটি নট ইউজ করতে হবে। কোথায় নট ইউজ করতে হবে? ঠিক উইলের পরে, রাইট? তাহলে আমি প্রথমে লিখলাম দে উইল, তারপর লিখব নট, দে উইল নট কাম, যা আছে তাই, কাম হিয়ার টুমরো, রাইট? সো এইটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সের নিয়ম। যদি নেগেটিভ করতে চাও তাহলে ইউজ করতে হবে নট, আর যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমি শ্যাল অথবা উইলকে সাবজেক্টের আগে ইউজ করে দেবো। তো অলওয়েজ রিমেম্বার সাবজেক্ট, শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, অ্যান্ড অবভিয়াসলি অ্যাট লাস্ট হচ্ছে অবজেক্ট। এটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে ইউজ হচ্ছে। এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান ভবিষ্যৎকাল। কাকে বলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স? এই টেন্সের মাধ্যমে এমন কোনো কাজ বা ঘটনা বলা হচ্ছে যেটি ভবিষ্যতে চলতে থাকবে বোঝায়, অর্থাৎ চলতে থাকবে, আগামীতে কাজটি চলতে থাকবে, শেষ হচ্ছে না, কন্টিনিউ চলছে, তাকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, রাইট? এবং এই টেন্সের মাধ্যমে আমরা যে ধরনের সেন্টেন্সগুলো বলি বাংলাতে, তার দুই একটা যদি উদাহরণ দিই তাহলে ধরো আমি বলতে পারি যে তারা মাঠে খেলতে থাকবে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি আমি বলতে পারি যে আরও 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে। তো এই ধরনের বাক্যগুলো যেখানে ঘটনা বা কাজটি শেষ হচ্ছে না, চলতে থাকছে আরও কিছু সময় ধরে ভবিষ্যতে, তাকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান ভবিষ্যৎকাল, রাইট? এবার দেখতে হবে যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা কিভাবে তৈরি করছি এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তো চলো দেখি। এই ধরনের সেন্টেন্সে আমরা প্রথমে আমাদের ইউজ করতে হবে সাবজেক্ট ইউজ করার পরে সাবজেক্ট অনুসারে আগের মতনই শ্যাল অথবা উইল, রাইট? শ্যাল অথবা উইল, তারপরে ইউজ করতে হবে বি, খুব ইম্পর্টেন্ট দিস পার্ট, বি, এটি ইউজ করতে হবে। তারপরে ইউজ করবে ভার্বের ফার্স্ট ফর্ম, এবং যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই অবশ্যই আইএনজি প্লাস অবজেক্ট, রাইট? সো ভেরি ইম্পর্টেন্ট পার্ট দিস টু, বিইবি এবং হচ্ছে আইএনজি, এই দুটি অংশ খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। তো এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল, তারপরে বিইবি, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আইএনজি বিকজ ইট ইজ কন্টিনিউয়াস টেন্স, এবং অবশেষে অবজেক্ট। তো এবার দেখি কিভাবে সেন্টেন্সগুলোকে আমরা এই টেন্সে লিখতে পারি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই দুটি সেন্টেন্সকে আমরা কনভার্ট করি কিভাবে লিখতে হয় এই টেন্সে। দেখো, প্রথম সেন্টেন্সটি হলো তারা মাঠে খেলতে থাকবে, রাইট? সো সাবজেক্ট হচ্ছে তারা, সো দে, তারপর দের সঙ্গে বসবে উইল, দে উইল। এবার ইউজ করতে হবে আমাকে বি, দে উইল বি। এবার হচ্ছে ভার্ব, এবং ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব হচ্ছে কি খেলা করা, তার সঙ্গে আইএনজি প্লের সঙ্গে আমি লিখবো আইএনজি প্লেইং,
তাহলে হয়ে গেল দে উইল বি প্লেয়িং, প্লেয়িং কোথায়? ইন দ্য ফিল্ড, মাঠে, ইন দ্য ফিল্ড, রাইট? সো দিস ইজ দ্য সেন্টেন্স, দে উইল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলতে থাকবে। নাও লুক এট দ্য সেকেন্ড ওয়ান, আরও 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে, আরও 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে। তো সাবজেক্ট যখনই বৃষ্টি হয় তখনই সাবজেক্ট হিসাবে ইউজ করতে হয় ইট, তো লিখতে হবে ইট, ইটের সঙ্গে উইল, তারপরে বি, এবার রেইন, এবং রেইনের সঙ্গে আইএনজি, রেইনিং। সো ইট উইল বি রেইনিং, এবার বলেছে 2 ঘন্টা ধরে, আরও 2 ঘন্টা ধরে, দি ইট উইল বি রেইনিং ফর মোর 2 hours. সো ফাইনালি সেন্টেন্সটি হলো ইট উইল বি রেইনিং ফর মোর 2 hours, রাইট? এটি আরও 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে। তো এই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। অবশ্যই মনে রেখো ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে এবং শ্যাল উইলের সঙ্গে বি বসবে। এবার দেখব লাস্ট পার্ট, অর্থাৎ আমরা যেটাকে বললাম নিয়ার ফিউচার। হোয়াট ইজ নিয়ার ফিউচার and how to make sentence in near future? So let's see that. এবার দেখি নিয়ার ফিউচার। হোয়াট ইজ নিয়ার ফিউচার? দেখো নিয়ার ফিউচার এটি শুনলেই মনে হয়, মানে যেটি মানে আমরা অর্থ বের করছি সেটা হচ্ছে কাছের ভবিষ্যৎ, রাইট? ভবিষ্যৎ, কিন্তু সেটি কাছের। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎকাল বোঝানো হয় বা এমন ভবিষ্যতের ঘটনা বা কাজ বোঝানো হয় যেটি কিছুক্ষণের মধ্যেই ঘটতে চলেছে বা কিছু দিন বা কিছু সময়ের মধ্যেই ঘটতে চলেছে, রাইট? বিশাল দূরের একটি ভবিষ্যৎকে বলা হচ্ছে না। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা নিয়ার ফিউচার বলতে পারি, এবং এই ধরনের সেন্টেন্সকে ব্যবহার করা সেন্টেন্সের লেখার নিয়মটা একদমই ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট, একটু অন্য ধরনের। আগে দেখিনি যে কী ধরনের বাক্যকে আমরা এই ধরনের সেন্টেন্সের মধ্যে ফেলি। ধরো বাংলায় যদি উদাহরণ দিই তাহলে আমি বলতে পারি যে আমি একটি গান গাইতে চলেছি, এটি একটি সেন্টেন্স। দ্বিতীয়ত আমি বলতে পারি যে সে একটি সুন্দর ছবি আঁকতে চলেছে, অথবা 3 নম্বর বলতে পারি যে আমরা একটি রক্তদান শিবির আয়োজন করতে চলেছি। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলছি নিয়ার ফিউচার। এবার দেখিনি কিভাবে সেন্টেন্স তৈরি হচ্ছে, স্ট্রাকচারটা কেমন। দেখো এখানে তোমাকে ইউজ করতে হবে হচ্ছে সাবজেক্ট, রাইট? সাবজেক্ট। এবার হয়তো তুমি নিশ্চয়ই ভাবছো যেহেতু ভবিষ্যৎকাল তাহলে অবশ্য শ্যাল অথবা উইল বসবে। নো, কমপ্লিটলি নট, এটি একদমই আলাদা, এরকম ইউজ হয় না। কেমন করতে হয়? এখানে সাবজেক্টের সঙ্গে তোমাকে বি ভার্বের অ্যাম ইজ আর ইউজ করতে হবে, অর্থাৎ ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্সের মতো, অ্যাম ইজ অথবা আর, অ্যাম ইজ অথবা আর, রাইট? এবার তোমাকে ইউজ করতে হবে গোয়িং, GOING, ইউজ করতে হবে গোয়িং। তারপর ইউজ করতে হবে টু, TO2, তারপর ইউজ করতে হবে ভার্বের মেইন ফর্ম, এবং অবশেষে অবজেক্ট, রাইট? সো এটি একদমই অন্য ধরনের সেন্টেন্স। এখানটা ইউজ করছো অ্যাম ইজ আর, প্রেজেন্ট টেন্সের, তারপরে গোয়িং, তারপরে টু যেহেতু টু এর পরে সবসময় ভার্বের মেইন ফর্ম বসে, এবং অবশেষে হচ্ছে অবজেক্ট। এটি হলো সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ার ফিউচারের ক্ষেত্রে। এবার মনে হতে পারে যে তাহলে কেন প্রেজেন্ট টেন্সে? মানে এটি টুইস্ট, এটাই মজা যে আমরা লিখছি প্রেজেন্ট টেন্সের মতন সেন্টেন্সে অ্যামিজার ইউজ করছি, বাট ইট মিনস লাইক সামথিং দ্যাট ইজ গোয়িং টু বি হ্যাপেন ইন ভেরি নিয়ার ফিউচার। এটি হচ্ছে একদমই আলাদা ধরনের সেন্টেন্স। তো এবার দেখিনি কিভাবে সেন্টেন্সটি লিখতে হচ্ছে। এবার দেখো নিয়ার ফিউচারের 2টো সেন্টেন্স রয়েছে, যে দুটোকে আমাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে। নাম্বার 1, আমরা একটি রক্তদান শিবির আয়োজন করতে চলেছি, অর্থাৎ কিছুদিন বা কিছুক্ষণ বা কিছুদিনের মধ্যে আমরা আয়োজন করতে চলেছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে সাবজেক্ট আমরা, উই, তারপরে বলেছি অ্যামিজার, উই আর, তারপরে গোয়িং, উই আর গোয়িং, তারপরে টু, উই আর গোয়িং টু, তারপরে আয়োজন করা অর্থাৎ অর্গানাইজ, উই আর গোয়িং টু অর্গানাইজ একটি রক্তদান শিবির, a blood donation camp, blood donation camp. So we are going to organize a blood donation camp. তুমি এটা ক্যাপিটাল লিখতে পারো। তো এই হলো ফিউচার, নিয়ার ফিউচারের একটি সেন্টেন্স।
2 নম্বর সেন্টেন্সটি দেখো, সে একটি গান গাইতে চলেছে, অর্থাৎ হি অথবা শি, হি ইজ, তারপর লিখতে হবে গোয়িং, গোয়িং, তারপরে টু, তারপরে গান গাওয়া হচ্ছে সিং আ সং, রাইট? সো হি ইজ গোয়িং টু সিং আ সং। উই আর গোয়িং টু অর্গানাইজ আ ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ধরনের সেন্টেন্স লিখলাম কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, মানে করছে ফিউচার টেন্স, এবং সেটি হচ্ছে নিয়ার ফিউচার, অর্থাৎ কিছুক্ষণ বা কিছু দিনের মধ্যে কাজটি ঘটতে চলেছে। তো এই হলো সম্পূর্ণ ফিউচারের টেন্সের ফার্স্ট পার্ট। সো আশা করি এই ভিডিওতে যে ফিউচার টেন্সের ফার্স্ট পার্ট শেষ করলাম, আশা করি সমস্ত কিছু ভেরি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পার্টে আমরা ফিউচার টেন্সের রেস্ট অফ দ্য কন্ডিশন যে রোগগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, আই হোপ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, share it with your friends, and don't forget to give a thumbs up. Thank you for watching. Thank you.